আচ্ছা, মারাদোনার আর একটা মুহূর্ত আমার যেটুকু মনে পড়ছে তোমাকে নিয়ে, তুমি আহ, সম্ভবত প্রতিদিনের কাগজে তখন তুমি ছিলে। তখন মারাদোনা প্রথম যেবারই কলকাতায় এলেন, সেবারেই আহ, তোমাকে পাঠানো হয়েছিল আহ, সম্ভবত ইউরোপের কোনো একটা জায়গায়, যে ফ্রাঙ্কফুটে, ফ্রাঙ্কফুটে। ফ্র্যাঙ্কফুর্টে পাঠানো হয়েছিল, এবং তুমি সেখান থেকে মারাদোনার সঙ্গে একসঙ্গে এসেছিলে। হ্যাঁ আর আমাকে, তুমি ছবিটা তুলেছেন হ্যাঁ আমাকে প্রতিদিনের ছবি। আমাকে মারাদোনা এসেছিল 6 ডিসেম্বর কলকাতা নেমেছিল। হুম। মনে হচ্ছে 6 কি 8 মানে ওই ডিসেম্বর ঘটনাটা তোমার একটু হ্যাঁ বলো। মনে নেমেছিল। হুম। আমাকে মে মাস নাগাদ আমার সম্পাদক সঞ্জয় বোস ফোন করেন। ওর এক বিশেষ বন্ধু জিৎ ব্যানার্জি বলে, তোমরা চেনো, ওরা দুজন দুবাইয়ে ছিল, দুবাই থেকে আমার ফোন করে দুপুরবেলায়। তখন আমার সবাই পেস মেকার বসছে, মে মাস না আমি বলছি এটা, সরি, সেপ্টেম্বর মাসে ফোন করে আমাকে। আমার আগস্ট মাসে পেস মেকার, সেপ্টেম্বর মাসে পেস মেকার বসে, সেপ্টেম্বর মাসে ফোন করে। ফোন করে বলে যে ও আমাকে একটা বিশেষ নামে ডাকতো। তো বললো যে তোমার তো পেস মেকার বসছে, কিন্তু মারাদোনা কলকাতা আসছে তুমি তো জানো, তোমাকে আমি পাঠাবো ভাবছি। আমি কোথায়, কোথায় পরে বলবো, তোমাকে অনেক ঝুঁকি নিয়ে যেতে হবে, আমি আর তুমি ছাড়া এটা কেউ জানবে না। আমি মানে বলে পানেটা পরে তোমায় বলবো। তারপরে মারাদোনা আসার কয়েকদিন আগে আমাকে ডাকলো, সকালবেলা ফোন করে তুমি বাড়িতে এসো। গেলাম, পুরো প্ল্যানটা বললো, বললো এরকম আমরা করবো, একটা প্ল্যান বলো, আমরা সেটাকে যাতে এক্সিকিউট করতে পারি। তখন আমি বললাম দেখো আমাদের কাগজের উপর সই করানো, মারাদোনাটা ছবি দেওয়া সই। তখন উনি বললেন মারাদোনার ছবি তো এইভাবে ছাপা যাবে না, তাহলে আমাকে স্পেশাল কাগজ করতে হবে। আমি মারাদোনার ছবি হঠাৎ করে কি করে ছাপবো, তাই তো। স্পেশাল কাগজ করতে হবে। ঠিক আছে, তাহলে ওটা আগের দিন তুমি যেদিকে যাবে, আগের দিন রাত্রেবেলা আমি দাঁড়িয়ে থেকে ছাপবো, আর যে ছাপবে এই দুজন বাইরে কেউ জানবে না। আমি 50টা কপি দেবো, তুমি সই করে আনবে। আরে ওরে বাবা, 50টা কপি বানাতে যদি সই করানো ও। যায়, 2-4টা আমি কপি করাতে হয়তো পারবো যদি অ্যালাউ করে সে। এবারে যাওয়ার দিন 5 আগে আমার ফোন করলো, হলো ভিসা তো করতে হবে, তো তুমি জাপানে ভিসা করতে যাও। এবার জাপানে ভিসা করতে গেলাম, ওখানে মিসেস সিগ্রিত চক্রবর্তী বলে এক ভদ্র মহিলা ছিলেন, ভিসা অফিসার, যিনি সম্পর্কে আমাদের কোনো কাগজের এক রিপোর্টারের মামি। পরবর্তীকালে তিনি আমাদের কাগজে আসেন। তার মামা বিমান চক্রবর্তী, তিনি ঋষি দাস আমাদের আজকালে যেতেন, ওর বিশেষ বন্ধু, এরা দুজনে মিলে ওয়ার্ল্ড কাপ দেখতেন। মানে এই কানেকশন যেখানে ভদ্রমেলা জড়িয়ে, সেখানে আমি জার্মান যাচ্ছি ভিসা নিতে তার কাছে। কেন কি বৃত্তান্ত যদি জেনে যান তাহলে সব জলে লস পড়ে হয়ে যাবে, যাবে। কারণ সেই কাগজ থেকেও তাদের লোক পাঠাবে। এই জায়গায় আমার ভিসা করতে যেতে হচ্ছে জার্মানের। যথারীতি গেছি, উনি বলছে এখন তো, উনি বাংলা খুব ভালো বাংলা জানেন। আমার চিন্তা, সুমন এখন তো জার্মানে কিছু নেই, তুমি কেন যাচ্ছ? আমি একটু ঘুরতে যাবো। একা? বলছে হ্যাঁ একটুখানি যাবো, আমার এক বন্ধুর ওখানে একটা ফাংশন আছে। মিথ্যে বললাম, আমার বন্ধু সত্যি আমরা থাকে, কানপুরে থাকে, ও ফটোগ্রাফার, হর্ষমুলার নাম। আমি না ওর কাছে যাবো, ও একটা ফাংশন আছে, আমার ডেকেছে, আমি যাবো। উনি আর কিছু বলেন, কারণ আমার মুক্তি বেরিয়ে গেলে মরে যাবো। ফ্যামিলি নিয়ে সত্যি যাচ্ছি না, ঘুরতে যাচ্ছি বলা যাবে না। এই করে টোরে ভিসাটা আমি পেলাম, টিকিট করলাম। টিকিট যখন উনি ইস্যু করলেন, আমি এডিটরকে বললাম মারাদোনা ফেরার সময় যেখানেই বসবেন তার ডায়াগোনালি পিছনে আমি বসবো। মারাদোনা ডান দিকে বসলে আমি বাঁ দিকে লাস্ট সিটটায় বসবো, না তার পরের সিটটায় বসবো, একটা গ্যাপ থাকতে হবে। আপনি বাঁ দিকে বসলে আমি ডান দিকে কোণের দিকে বসবো, আমি ডায়াগোনালি ওকে ফলো করতে পারি। এবারে যখন আমি ওখানে গেলাম, বাইরে বেরিয়ে দেখছি ডিসেম্বর মাস, বরফ ভর্তি, নড়াচড়া যাচ্ছে না। আমার প্রচুর টাকা দেওয়া হয়েছিল, যাতে কোনো অসুবিধা নয়, প্রচুর টাকা। একদিনের জন্য আমাকে প্রায় বোধহয় 1,000-2,000 ইউরো দেওয়া হয়েছিল। আমি আজকে সকালে গিয়ে পৌঁছেছি, রাত্রটুকু থাকবো, পরের দিন আবার ওই 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 যে বেরিয়ে প্লেনটা আসবে। কলকাতা আসে, পরের দিনের প্লেনটা মারাদোনা আসবে, আমি আসবো। তো আমি একটা গিয়ে যা হোক করে একটা হোটেল, এয়ারপোর্ট যা পেলাম পেয়ে উঠে পড়লাম। উঠে পড়ে আমি বউকে বলেছিলাম যে আমি ঘুমের ওষুধ খেয়ে শোবো, তুমি আমার ডেকে দেবে। আর হোটেলেও বলে দিয়েছিলাম দরজা ভাঙলেও ভেঙে দিয়ে আমার ডেকে দেখতে হবে। আমি এত টেনশন হয়েছিল, আমি ঘুমের ওষুধ খেয়েছিলাম টেনশনের জন্য। কি তা টেনশন। পারবো কি পারবো না, কি হবে, সাকসেস হবে কি না। সারা রাত টেনশনে ঘুমাতে পারছি না, পারবো না। কতদিন না ঘুমালে পরে কাজ করতে পারবো না, টেনশন হবে, চোখ জড়িয়ে আসবে, মাথা কাজ করবে না, জড়িয়ে যাবে। ঘুমটা দরকার, মানে পরের দিন মাথা তোমার খোলাতে গেলে ঘুম তো দরকার। কিন্তু যা এক্সাইটমেন্ট, যা টেনশন, যা প্রেশার, আমার ওইটার জন্য টিকিট লেগেছিল 7 লাখ কত হাজার টাকা, আর আমাকে 2,000 ইউরো দেওয়া হয়েছিল, কম বেশি 1.5 লক্ষ টাকা। তা 9 লক্ষ টাকা একটা ছবি তোলার জন্য পাঠানো হয়েছে, সেটা ফেল করি। ফেলের চেয়ে বড় কথা, আমার মালিকের যে পরিমাণ টাকা তাদের কাছে, এই 9 লক্ষ টাকাটা ফ্যাক্টর না। তার সম্মান, আমার সম্মান, আমার রেপুটেশন, আমার এতদিনকার এত কষ্টের আর্ন করা সমস্ত কিছু, আমি যে পারি। ভরসাটা। আপনার উপরে ভরসা, এই যে আস্থা। সুমনদা গেলে হবে। কারণ আমার এডিটর আমাকে বলেছিলেন যে অশোক দা, মানে আমার আগের যিনি, সবকিছুই বলো আজকালে, অশোক দা ওকে বলেছিল যেখানে তোমার কোনো কিছু আটকে যায়, পাতা হবে না, সুমনকে তুমি দায়িত্ব দিয়ে দেবে, পেজন ছবি করে চলে আসবে, তোমার পাতা নিয়ে হয়ে যাবে।
এ কথা নাকি উনি বলেছিলেন বলে আমার সঞ্জয় বোস পরে জানিয়েছিলেন। তো সেই আস্থা আমার উপর রয়েছে যে সুগন্ধা গেলে ছবিটা হবেই। এইটা আমার কাছে একটা এক্সট্রা প্রেশার, সবকিছু আমার ঘুম হচ্ছিল না। তো যাকে আমি তাড়াতাড়ি 7টা ডিনার করে নিয়ে আমি 8টার মধ্যে শুয়ে পড়ি। ওরকম পরদিন 8টা 8:30 ঘুম ভেঙেও যায় নিজের থেকে। বউ তোমার ফোন করে যে তোমার টাইম হবে, তোমার তো 11টা কত প্লেন, তুমি বেরিয়ে গেছো। আমি যেই বেরোচ্ছি 10 মিনিটে বেরাবো। তারা নামলাম, ব্রেকফাস্ট করলাম, গেছি, দাঁড়িয়ে আছি। আমি জানি আমারও বিজনেস ক্লাস, ওরও বিজনেস ক্লাস, ঠিক আছে, বিজনেস ফার্স্ট ক্লাস, নট বিজনেস ক্লাস। বিজনেস ক্লাসের উপরে একটা ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। কিন্তু একই জায়গায় ঢুকবো জানি, চোখ থেকে মিস হবে না জানি, কিন্তু যে আসছে তাকেই মনে হচ্ছে মারাত্মক। না তখন আপনার একটা মানে ইলিউশন কাজ করছে। হ্যাঁ, হ্যাঁ, সবই যাকে দেখছি এটা মারাত্মক না তো, একজন এরকম একটা মোটা সোটা, এটা মারাত্মক না তো, আমি তো দেখছি। এর করতে করতে আর আমাকে সঞ্জয় বোস ফোন করতেন বারবার। আর আমাকে বলছি তুমি আমার ফোন ছাড়া কারোর ফোন ধরবে না, ফোন ব্যাটারি তোমার যেন ডাউন না, কলকাতা নেমে যেন আমি তোমাকে পাই। আমি কারোর ফোন ধরছি না, বাড়িতে বউ ফোন করছে, ফোন কেটে দিচ্ছি, করে করে ফোন একটা সময় সুইচ অফ করে দিলাম। আবার খুঁড়ি দেখি 10খানা মিস কল সঞ্জয় বসে। আমি ফোন করলাম, টেনশন কোনো, দাঁড়াও এখনো ঢোকেনি। কি বলছো, এত টাকা খরচা করে পাঠালাম ঢোকেনি? আমি বলছি না, এখনো তো ঢোকেনি। বলতে বলতে 10 মিনিট পরে দেখি মারাদোনা আসছে, সঙ্গে ওর প্রেস সেক্রেটারি, ওর বন্ধু, ওর যে ভেরোনিকা, যে ওর গার্লফ্রেন্ড এসেছিল, হাত ভাঙা, ছবি দেখেছিল তোমরা, হাত ভেঙে গেছিল, এই 4জন দেখি ঢুকছে, মুখে সিগার চুরট, সেই ফিদেল কাস্তর দেওয়া চুরট নিয়ে খেতে ঢুকছে। ঢুকে একটা লাউঞ্জের মধ্যে ঢুকে গেলেন। আমি ঢুকতে গেলাম, বাইরের থেকে একজন সিকিউরিটি আটকে দিল যথারীতি। আমি এখন বিরক্ত করে লাভ নেই, তাহলে তো মুখটা চিনে গেলে মুশকিলে পড়বো। এবার খানিক পর দিকেও লিফটে উপরে যাবে, লিফটে উঠছে, ওখান দিয়ে আমাদের এন্ট্রি আর কি। আমাকে ওখান দিয়ে যেতে হবে, হয়তো পরে লিফটে আমি যেতে পারতাম। আমি উঠে ওকে প্রণাম করতে যাব, আমি নিচু হয়েছি, চাক মারাদোনা সরে গেল। দিস ইজ মারাদোনা, তুমি কি করবে আগেও বুঝি, ও আগে বুঝিয়ে দেবো তুমি কি করবে। এইবারে করতে পারলাম না, এবার মারাদোনা উঠলো, উঠে শুয়ে পড়লো। এবার আমি খালি দেখছি। এবার তুমি জানো ইউরোপ থেকে যখন তুমি ইন্ডিয়া ঢুকছো, ওয়েস্ট থেকে যখন ইন্ডিয়া ঢুকছো, তখন তাড়াতাড়ি সন্ধ্যা হবে, কারণ ওদিকটা তখন দিন, এদিকে আগে সন্ধ্যা আরম্ভ করেছে। অন্ধকার হয়ে যাচ্ছে, প্লেনের লাইট চলে যাচ্ছে, প্লেন অন্ধকার করে দিল। প্রথমে ওঠার পর একটু খাওয়া দাওয়া দিয়ে, বড় প্লেন তুমি জানো লং ডিস্টেন্স দিয়ে, তোমরা জানো ঘুম পাড়িয়ে দেয়, তারপরে উঠে আবার খাওয়া দাওয়া, আবার লাইট বন্ধ করে, এইসব সিস্টেম আমার এগুলো মাথা রাখতে হচ্ছে কখন করবো। এবার আমি একবার করার পর দেখি মারাদোনা খানিক পরে উঠলো। ওর যখন মুড ভালো থাকতো না, ও তোমাকে নিজের থেকে বুঝিয়ে দেবে, মারাদোনা তুমি আমার সাথে কথা বলো, সবাইকে তোর সাথে ভালো তো, আমি ভালো আছি, মারাদোনা আমি ভালো আছি, তোমরা ভালো তো, এই চলছে। আর মাঝখানে এদিকে 2টো সিট, মাঝখানে 3টে সিট, এদিকে 2টো সিট, এইভাবে হয় তুমি জানো। মাঝখানে যে সিটটা একজন বসছে, সে একজন জার্মান, সে কলকাতা আসছে, সে মারাদোনা চিনতে পেরেছে। তার পাশেই মারাদোনা বসে, ভেরোনিকা, তারপরে কোনের দিকে মারাদোনা। এবার আমি পিছন দিয়ে গেছি, আমি আবার ভাবছি যে আমি যাব না যাব না। আমি ভাবছি আমি গিয়ে যদি রিফিউজ করে আমি তো যেতে পারবো না। আবার ভাবছি আমি না গিয়ে যদি ধরো দীপক গেল, দীপককে রিফিউজ করলো, আল্লাহ আমাকেও রিফিউজ করবে, আমি যাই, তারপরে দেখা যাবে। যাও করে আমাকে সঞ্জয় বোস ওর নিজের ছোট একটা ক্যামেরা দিয়েছিল, এটা ওনার বুদ্ধি, তুমি বড় ক্যামেরা নিও না, ও তোমার বুঝে যাবে বুদ্ধিমান লোক, তোমাকে আটকে দেবে না। ছোট ক্যামেরা দিয়েছে, আমি কনফিডেন্স পাচ্ছি না, ওই ক্যামেরা ছবি তোলার অভ্যাস নেই আমাদের, ছবি হবেই কি হবে না ভাবছি আমি, এটা এর থেকেও ছোট ক্যামেরা, আমাদের প্রফেশনাল ক্যামেরা কাজ করে অভ্যাস। আমি ভাবছি হবে তো হবে না, খালি ক্যামেরা চেক করছি, কাট খুলছি, ঢোকাচ্ছি, এইসব করছি, করতে করতে গেছি ওর কাছে। গিয়ে প্রথমে ওর আগের কিছু ছবি নিয়ে গেছি, যেটাতে ক্লদিয়ার ছবি নেই, এরকম কিছু ছবি নিয়ে গেছি। ও ছবি দেখে তো পাগল, ওর কবে তোলা, কি বৃত্তান্ত, আমি ইতালিয়া করে করে বলছে ইউসি কালকুটা, আমি এরকম বলেছি। তো বলার পরে বলছে স্টাডিও স্টাডিও স্টাডিও, স্টাডিও মানে স্টেডিয়াম, স্টাডিও কত বড়, কত লোক জিজ্ঞেস করছে। তখন করতে করতে পিছন দিয়ে একটা কি সিটি মতন মারলো, তাতে ওর যে লোকটা সে চলে এলো, সে ইংলিশ জানে। ও আমাকে বলছে উনি জানতে চাইছেন তোমাদের ওখানে যে যাচ্ছি আমরা, লোকে ফুটবল দেখে, ফুটবল মাঠ আছে তোমাদের, কত লোক সেখানে ধরে। আমি যে ওকে দেখালাম লিখে, ওরা তো 1000 মিলিয়ন, এতটা 10,000 100,000 সব লেখে, আমি বলতে পারছি না। আমি পেন নিয়ে লিখে দেখালাম যে 1 লক্ষ 20,000 ক্যাপাসিটি। ও দেখে আমি তাকিয়ে আছি, ওকে বলছি এমনি করছি। তখন বলছে যে তো বিশ্বাস করছেন না উনি, এত লোক মনে আছে। আমি তো তুমি কত লোক তোমরা কালকে গেলে বুঝতে পারবে। করে তখন ওকে আমি ছবি উপরে কাগজটা দিয়েছি। এবার তো মারাদোনা এখানে বসে আছে এরকম, ও করলো কি, যেই প্রতিদিন লেখাটা দেখলো, ধরো এই যে প্রতিদিন লেখাটা রয়েছে, ধরো এই প্রতিদিন, তখন প্রতিদিনটা এরকম জায়গায় সরানো ছিল, দেখান দিয়ে ছবিটা হয়েছিল, প্রতিদিনটা সরানো হয়েছিল স্পেশাল কাগজ, এত বড় ছবি। ও প্রতিদিনটা করলো কি ঠিক এরকম ভাবে ভাঁজ করলো, বুঝেছো, করে
এইভাবে এখানটা বসে এইবার লিখছে, এইভাবে প্রতিদিনটা এদিকে ফেলে দিয়েছে, দেখা গেল না, এ সই করছে। আমি যে উঠে কি মারতে যাচ্ছি, বলছি মা তুমি বসো, তুমি প্রতিদিন তুলছো, তুমি বসো, আচ্ছা, কিছুর থেকে তুলো, উপর থেকে তুলো না, তুমি বসো। মানে তুললাম। কারণটা আছে যে তুমি এই ছবিটা আমার সঙ্গে তুলতে যেও না। না মাস্টারটাকে- মাস্টার, তুমি মাস্টারটা- পাবলিসিটি করতে বানাচ্ছ আমাকে দিয়ে, এটা করাতে যেও না, তুমি ফটোগ্রাফ নিচ্ছ, নাও, তুমি এটাকে দেখাবে না, এটা মাল লাগবে। পরে সে একটা রিপোর্টার ওকে নিয়ে আর বই লিখেছিল, তারা অ্যাকচুয়ালি ওটা বড় গল্প, এটা সেই কাগজ ওকে 50 লক্ষ টাকা দিয়ে যিনি এনেছিলেন ভাস্বর, তার সঙ্গে ডিল হয়েছিল 50 লক্ষ টাকা দিয়ে মারাদোনা কলকাতা নামলে পরে তার ইন্টারভিউটা এক্সক্লুসিভ আমরা করবো। আর এটা ভাঙার জন্যই প্রতিদিন থেকে সিনজে বোস প্ল্যান নিয়েছিল, ও ইন্টারভিউ করার আগে আমরা এক্সক্লুসিভ করে মেরে দেবো, যাতে আমাদের 50 লক্ষ টাকা খরচা হলো না, কিন্তু আমরা স্কোর ওদের থেকে বেশি করে বেরিয়ে যাবো। পরের দিন ঘটনাচক্রে সেই কাগজটি মারাদোনা কভারেজ করাই বন্ধ করে দেয়, আপনারা সবাই জানো। কিন্তু সেই কাগজে তখন যে ক্রীড়া সম্পাদক ছিল, সে তার ফটোগ্রাফার একজন রিপোর্টারকে নিয়ে সেই আইডিসিতে যায় ছবি তোলার জন্য, দিয়ে তার বইটি যখন দেয়, দেখে বলছে গুড গুড গুড, মুনি মুনি তুমি আমাকে বই লিখেছো, তুমি টাকা দাও, মুনি মুনি মুনি। ঠিক আছে, তো সেই জন্য সে এই যখন দেখছে যে এই লোগোটা রয়েছে, আমি এমনি উঠু পড়েছি, আমি বলছি "সি, সি, সি, বসো তুমি মাল, তুমি অনেক অনেক উপরে আছো, নিচে নামো, নিচে বসো, বেশি চালাকি করো না আমার সঙ্গে, আমি মারাদোনা। আমি ছবি তুললাম, তোলার পর আসতে করে আমি বোর্ডিং পাসটা দিলাম, আমার কাছে আছে, সই করে দিল। এবারে আমার যে বন্ধু জিৎ ব্যানার্জি, তাকে একটা কিছু দিতে হবে, কাগজটা সিনজা বোস নিয়ে নেবেন, বোর্ডিং পাসটা আমার হলো। জিৎ ব্যানার্জি যার জন্য মাথার থেকে বেরিয়েছে, তাকে একটা প্লাস্টিকের ব্যাট আমি নিয়ে গেছি, আমি কাঠের ব্যাট, তোমরা জানো বিদেশে ওইসব ক্রিকেট খেলা হয় না, ওই প্লেনে আটকে দেয় কাঠের ব্যাট, আমি একটা প্লাস্টিকের ব্যাট নিয়ে গেছিলাম যাতে ওটা না আটকায়, এবং প্লেনের মধ্যে নিতে দেয় আমাকে, তাতে মারাদোনা একটা সই করে। সেইটি ওদের অফিসে, গেম প্ল্যানের অফিসে রাখা আছে। ঠিক আছে, এইবারে মারাদোনা কলকাতা যখন আসে, তখন সেই কাগজ থেকে, এবং ভাস্কর বলে ভদ্রলোক মারাদোনাকে অস্বীকার করে টাকাটা দিতে। ও বলেছিল টাকা তোমার দিতেই হবে, নাহলে আমি অন্য ফাংশনে যাব না, টাকা তোমার এখনই পে করতে হবে। তখন ওরা বলেছে তুমি তো ওই কাগজের এক্সক্লুসিভ নষ্ট করেছো, ওই কাগজ কিন্তু ছবি দিয়েছো। বলছে আমি তখন ইন্টারন্যাশনাল লেয়ারে ছিলাম, আমি ইন্ডিয়ার নামিনি, তোমার সঙ্গে আমার ইন্ডিয়ার নামলে পরে এগ্রিমেন্ট ছিল, জোর করো আমার থেকে, করো না করো, টাকা দাও, তারপর আমি বেরাবো। দাঁড়াও, এবার নামলাম কলকাতায়, নামার পরেই ফোন দিয়ে ঘুরেছি, ফোন সিনজা বোসের। আমি বললাম হ্যাঁ হয়েছে, ছবি 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 আছে বলে, আমার রাখিছে নাকি। পরে যে শুনলাম তার ফোন টোন সব ভেঙে গেছে। এবার অফিসে আমি এলাম, ছবি ছাপা হলো, আমাকে বললো সকালবেলা আমার সঙ্গে বাড়ি যাবে, ব্রেকফাস্ট করে যাবে। ওখান দিয়ে টুটুবাবুর ফোন, উনি আজকে নেই আমাদের মধ্যে। তুই কি করেছিস, তুই তো সারা পৃথিবীর থেকে আমার কাছে ফোন আসছে, কি করে দিয়েছিস তুই, এটা আমাদের কাগজকে অন্য জায়গায় নিয়ে দিয়ে চলে গেছিস। তার মধ্যে আমি যখন কলকাতা থেকে ফিরছি, আমার সেই বন্ধু আমাদের পরে আমাদের কাগজ জয়েন করে, যে ওই কাগজে তখন ছিল অন্য একটি কাগজ ইন্টারভিউ নেওয়ার জন্য টাকা তারা দিয়েছিল, সে আমাকে ফোন করছে, আমি তখন মানিকতলার কাছে। বলছে আরে তুই কোথায়? যে ফিরছি। তুই ফিরছিস মানে? আমি ফিরছি। না মানে কোথায়, তুই কি এয়ারপোর্ট থেকে গেছিলিস? না না, এয়ারপোর্ট কোথায়? না আমি তোকে দেখলাম মারাদোনার নাম দিয়ে পিছন থেকে, তোর সে আমার একটা বিস্কিট কালার একটা স্যুট ছিল, ও যে তোর বিস্কিট কালারের স্যুটটা তুই মুখ দিন অমুক জায়গায় পড়েছিলিস, আমার সঙ্গে ছিলিস ফাংশনটায়, তোকে দেখলাম পিছনে তোর ক্যামেরা ব্যাগটা আছে, কাঁধে ক্যামেরা ঝুলছে, তুই প্লেনে ছিলিস না? আমি বলছি, না। ও ঠিক আছে, রেখে দিয়েছে। এবার সিনজয় বসে টুম্পাইদের বাড়ি থেকে যখন আমি বাড়ি ফিরছি, রাস্তা তখন ফোন তার। এবার তোমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো হতেই পারে, প্রফেশনাল সম্পর্ক তো কখনো কেউ ব্রেক করতে পারে না, কখনো কম্পালশন নয় বন্ধুত্বের মধ্যে আমি আমার প্রফেশনাল এথিক্স তোমার ভেঙে তোমাকে বলে দেবো। এবার তার দাবি হচ্ছে তুই আমায় কেন বলিস তুই যাচ্ছিস, তাহলে আমার রিপোর্টারও পাঠাতে পারতাম, ফটোগ্রাফ পাঠাতে পারতাম। ঠিক আছে, আমি বলবো কেন এটা? আমি বলবো কেন? Exactly. আমাকে আমার কোম্পানি এত বড় দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, আমার বই জানতো না আমি কোথায় যাচ্ছি।